মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশে আসছে ইয়াবা। বিনিময়ে পাচার হচ্ছে খাদ্যদ্রব্য, সারসহ বিভিন্ন পণ্য। আর এই কাজে কক্সবাজারের টেকনাফ, উখিয়াও, বান্দরবানের সীমান্তে সক্রিয় পাচার সিন্ডিকেট। সীমান্তের এই অবৈধ বিনিময় প্রথা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাগিদ দিয়েছেন অরক্ষিত সীমান্তে কড়াকড়ি আরোপের। মাসুদুল হকের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজনদের জটলা। পাশেই রাখা হয়েছে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের গন্তব্য মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শাসিত রাখাইন রাজ্যে। চোরাচালানের এই চিত্র উখিয়া উপজেলার রহমতের বিল, আঞ্জুমান পাড়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একইভাবে কক্সবাজারের টেকনাফ, উখিয়া এবং বান্দরবানের সীমান্ত দিয়ে পণ্য যাচ্ছে রাখাইনে। সার পাচার হচ্ছে, ওখান থেকে মাদক আসছে। অবশ্যই এগুলোর সাথে কিছু সিন্ডিকেট জড়িত। বন্দর থেকে না গেলেও চোরাপথে, যেগুলো আমাদের বে অফ বেঙ্গল থেকে এবং নাব নদী থেকে চোরাপথে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী সিন্ডিকেট। মাঠ পর্যায় থেকে শুরু করে গডফাদারদের ধরতে কাজ করছে বিজিবি। মাদকের বিরুদ্ধে অবস্থান সেটা শক্ত। আমরা মূল হোতাদেরকেও ধরছি, চেষ্টা করছি। আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন, প্রায়ই আমাদের সফলতা আসছে এবং যারা কাজ করছে গ্রাউন্ড লেভেলে তাদেরকে ধরার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। গেল ৩রা জুন চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ২০,০০০ ইয়াবাসহ জয়নাল আবেদিন এবং জমির নামে দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে জয়নাল কাপড় ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন কাপড়ের বিনিময়ে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান সংগ্রহের কথা। এই ঘটনার পর মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য পাচারের বিষয়টি সামনে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার পর মাদকদ্রব্য দিয়ে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য পেতে মরিয়া আরাকান আর্মি। তাদের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো চোরাই পথে নিচ্ছে। কখনো বলে যে আমরা ডলার দিয়ে করি, কখনো বলে যে গোল্ড দিয়ে করি, কখনো বলে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করি। মাদক ব্যবসায়ীরা যোগসূত্র করে তারা আসলে এভাবে তারা এক্সচেঞ্জ করে বলে আমরা তথ্য পেয়েছি। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। প্রতিবেশী দেশটির রাখাইন রাজ্য ১.৫ বছরের বেশি সময় আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ১০ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত রাজ্যটিতে বিকল্প প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করে কর আদায়, নিরাপত্তা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করছে সশস্ত্র বাহিনীটি। অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকার রাখাইন রাজ্যে জরুরি পণ্য প্রবেশে বাধা, ত্রাণ বিতরণে কঠোর বিধিনিষেধ, যোগাযোগ ও ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাকারবারীদের সহায়তায় মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য রাখাইনে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। নার্কো কারেন্সি হচ্ছে রাখাইনের ইকোনমি। তো সেটি তো তাদের জন্য ভয়ঙ্কর, আমাদের জন্য ভয়ঙ্কর। সেটা তো অবশ্যই বন্ধ হওয়া দরকার। ১৬ বছর রোহিঙ্গা বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া দূরে থাক, জান্তা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেনি বাংলাদেশ। রাখাইনে খাদ্য সংকটে দুর্ভিক্ষ শুরু হলে বাংলাদেশ অভিমুখে আরও বড় ধরনের রোহিঙ্গাদের ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। গত ১.৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন প্রতিবেশী আরাকান আর্মি। সীমান্ত এলাকায় তাদের তৎপরতায় তৈরি হয়েছে নিরাপত্তা, হুমকি আর নানা চ্যালেঞ্জ। তাদের সম্পর্কে কার্যকর সম্পর্ক বিনির্মাণে বাংলাদেশ কতটুকু প্রস্তুত? এদিকে সীমান্তে অলিখিত বিনিময় প্রথা চালু দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা যদি দেখে যে অবারিত সে আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, তাইলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করবে। ঝুঁকিটা কি? সেখানে হবে কি, তারা হয়তো একদিন দলবল নিয়ে অস্ত্র নিয়ে অনেকে একসাথে ঢুকে পড়তে পারে। জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে কী ধরনের অর্থনৈতিক বা সামাজিক নীতি নেওয়া যায় সেই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব উন্মোচন করা উচিত। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, তাই মিয়ানমার নীতি আর আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কৌশল নিয়ে নতুন করে ভাবা ও পর্যবেক্ষণে জোর তাগিদ দেওয়া হচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম সেন্টার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ব্যুরো চিফ মাসুদুল হক।
মাসুদ নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন, বিজিবির সাথে কথা বলেছেন, 5 তারিখের পর পট পরিবর্তন হলো, এরপরেও পরিস্থিতির কেন পরিবর্তন হলো না? মানে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কি ঠিকভাবে পালন করছে, মানে এটি কি বলা যায় কিনা? রঞ্জন, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আপনারা জানেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে 271 কিলোমিটার যে দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, সেখানে গত 1.5 বছর ধরে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে মিয়ানমারের বিদ্রোহ আরাকান আর্মি, এবং তারা মূলত সেখানে তারা এখন তারা ওই রাখাইন রাজ্য, যেটি ছিল আগে আরাকান রাজ্য, সেই রাখাইন রাজ্য তাদের দখলে রয়েছে, এবং তাদের কাছে মূলত বিভিন্ন খাদ্যপণ্য বা বিভিন্ন ত্রাণ এগুলো কিন্তু আসার যে পথ, সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। তাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই পার থেকে, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরা পথে তাদের কাছে বিভিন্ন খাদ্যপণ্য আপনার যাচ্ছে এই মুহূর্তে। সেটি যাচ্ছে কিন্তু বিভিন্ন এখানে একটি সিন্ডিকেট রয়েছে অর্থাৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়, সেটি হচ্ছে টেকনাফ, উখিয়া এবং নাখাংছড়ি, ঘুমদুম সীমান্তে। সেগুলো কিন্তু বৈধ পথে না, অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেগুলো যাচ্ছে। এবং একটি তথ্য জানাতে চাই, রোহিঙ্গাদের বিষয়ে আরাকান আর্মি এবং জান্তা সরকার তারা কিন্তু একই অবস্থায় রয়েছে, অর্থাৎ তারা যে কোনো উপায়ে তারা ওপার থেকে অর্থাৎ মিয়ানমার থেকে আপনার যারা রোহিঙ্গা তাদেরকে পুশিং করছে। এবং আরেকটি তথ্য আপনার জানতে বলতে চাই, গত 1.5 বছরে বাংলাদেশে প্রায় 1,20,000 মতো রোহিঙ্গা তারা এসেছে, অর্থাৎ তারা রাখাইন রাজ্য থেকে তারা এখানে এসেছে। কারণ 2023 সালে যখন জান্তা সরকারের সাথে আরাকান আর্মি যখন যুদ্ধ হয়েছিল, সে সময় অনেক রোহিঙ্গা গোষ্ঠী তারা সে সময় জান্তা সরকারের পক্ষ নিয়ে তারা সেখানে যুদ্ধ করেছিল। আরাকান আর্মি যখন এসব রাখাইন রাজ্য যখন তাদের নিয়ন্ত্রণে, তখন রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় তারা হামলা চালায়, যার ফলে 1 লাখের থেকে বেশি, প্রায় 1,20,000 মতো রোহিঙ্গা তারা এদেশে এসেছে। এবং আরেকটি যেটি উদ্বেগজনক খবর, এই মুহূর্তে রাখাইন রাজ্যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে, সাথে দেখা দিয়েছে সার এবং বীজের সংকট, অর্থাৎ চলতি মৌসুমে তারা যদি 80% উপরে তারা যদি সেখানে কৃষি পণ্য উৎপাদন করতে না পারে, সেক্ষেত্রে রাখাইন রাজ্যের চরম দুর্ভিক্ষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি দুর্ভিক্ষ হয়, সেক্ষেত্রে বাংলাদেশে আরও বড় ধরনের একটি রোহিঙ্গার ঢল হয়তো আসতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক। মাসুদ, আমি বুঝতে পেরেছি, একটু থামিয়ে মাসুদ একটু থামিয়ে যদি জানতে চাই আপনার কাছে, সিন্ডিকেটের কথা বারবারই বলা হচ্ছে, আপনার প্রতিবেদনেও দেখলাম, সেই সিন্ডিকেটের যারা মদতদাতা তাদের আসলে কাউকে চিহ্নিত করা গেছে কিনা, এই ব্যাপারে কিছু বলেছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী, বা তাদেরকে ধরেছে কিনা, আটক করেছে কিনা, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? 5ই আগস্ট আমি কয়েকদিন ছিলাম টেকনাফ, উখিয়া এবং নাখাংছড়ি সীমান্তে। 5ই আগস্টের পর শুধু হাত বদল হয়েছে, কিন্তু ব্যবসা বদল হয়নি। অর্থাৎ সীমান্ত এলাকায় যেভাবে আপনার চলাচল হতো, যারা আগে করত, তাদের জায়গায় অন্যরা এসেছে। এবং সবচেয়ে একটি উদ্বেগজনক বিষয় হচ্ছে, অনেক চিহ্নিত যারা মাদক ব্যবসায়ী, যারা অবৈধ যারা ব্যবসায়ী রয়েছেন, তারা নেপথ্যে থেকে মাদক ব্যবসা সহ নানা ধরনের ব্যবসা করছে। এবং অর্থাৎ 5ই আগস্টের আগে যারা ছিল তারা এখন নেই, কিন্তু তাদের জায়গায় অন্যরা এসেছে। এমনটাই আমি জানতে পেরেছি সেখানে কয়েকদিন থাকার পরে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে, অর্থাৎ আমাদের যে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি, তারা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছেন। তারা যেটি আসলে আরেকটি তথ্য আসলে বলার দরকার, সেটি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এত বড় যে 271 কিলোমিটার দৈর্ঘ্য, সেখানে কিন্তু অনেক জায়গা রয়েছে দুর্গম, সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব না। এই সুযোগটা নিয়েছে আপনার যারা অবৈধ যারা মাদক ব্যবসায়ী থেকে শুরু করে যারা আপনার রয়েছেন তারা। রঞ্জন, মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ।